প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বিপ্লবীরা যারা আছেন, আমার বিপ্লবী ভাই বোনেরা, মন থেকে ইনকিলাব জিন্দাবাদ। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য, এবং এটা রাষ্ট্রীয় এবং খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য এত রাত্রে লাইভে আসলাম। যদি কেউ আমার কথা শুনে থাকেন, আমাকে একটু জানাবেন আমার কথা বোঝা যায় কিনা। যদি আমার কথা বোঝা যায়, অবশ্যই আমাকে একটু জানানোর চেষ্টা করবেন। যে মেসেজটার জন্য আপনারা দীর্ঘদিন এই গোপালগঞ্জে ঘটে যাওয়া যে একটা একেবারে সাজানো গোছানো খুব সুন্দর একটা নাটক আওয়ামী লীগের সান্ডা পান্ডারা যেটা মঞ্চস্থ করলেন, এটার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক, যে গুরুত্বপূর্ণ দিকটা আসলে কেউ জানেই না, কাউকেই জানতে দেওয়া হয় নাই। আসলে কিছুটা বোঝা যাবে, কারণ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছি। সাউন্ড ক্লিয়ার হবে না, হয়তো একটু নেটটাও কম পাওয়া যাবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জঙ্গলে দাঁড়িয়ে আছি। আর এখানে আমাদেরকে কেউ একবার জিজ্ঞাসা করছিলেন যে আমি কেন প্রশাসনের কাছ থেকে সহযোগিতা নিচ্ছি না, কিংবা প্রশাসনের কাছ থেকে আমি কি কারণে নিরাপত্তা নিচ্ছি না। সব থেকে সত্যি ব্যাপারটা হলো, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের উপর হামলার যে ছকটা আঁকা হয়েছিল, সেই ছকটাই আমাদের গোপালগঞ্জের এএসপি র্যাঙ্কের একজন থেকে দুইজন এনারাও জড়িত ছিলেন। আমি এখন যেখানে আছি সেখানে লোকেশন ট্র্যাক করার জন্যে আমার ধারণা তারা আওয়ামী লীগকে এবং ছাত্রলীগকে সহযোগিতা করবেন, যার কারণে আমার এখনো মনে হয় নাই, কিংবা কখনো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে আমি আসলে প্রশাসনের কাছে, বিশেষ করে গোপালগঞ্জের প্রশাসনের কাছে আমার লোকেশন বললে আমি নিরাপদে থাকব। আমার গলাটা একটু ভাঙা ভাঙা, যদি মনে হয় যে না শোনা যাচ্ছে না, আমি একটু জোরেও বলতে পারবো, সমস্যা হবে না। আপনারা আমাকে একটু জানাবেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা। আমি 2016 সাল থেকে সম্ভবত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কখনো লাইভে আসা হয় নাই। আসলে প্রয়োজন মনে করি নাই যে আসলে আমার লাইভে আসা উচিত, কিংবা কোনো মেসেজ কাউকে এইভাবে দেওয়া উচিত। অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে বিরক্ত করার মনে হলো যে আপনাদেরকে আসলে বিরক্ত করার থেকেও একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া উচিত। গোপালগঞ্জে যে সহিংসতাটা ঘটে গেল, সেই সহিংসতার আপনাদেরকে যদি আমি একটা কথাই বোঝাতে চাই যে এই সহিংসতা আসলে পরিকল্পিত। আপনারা এটা বুঝতে চাইবেন না, এটা যখনই বুঝতে চাইবেন না তখন এটা বোঝানোর জন্য আমি চেষ্টা করব। সময় যেহেতু খুব একটা বেশি নাই, খুবই সংক্ষিপ্ত সময়, আমি চেষ্টা করব আপনাদেরকে যুক্তি দিয়ে বোঝানোর জন্য। আপনারা জানেন, আপনারা যারা আমাকে চিনেন, যারা আমাকে চিনেন না, জানেন যে আমি দীর্ঘদিন, বিশেষ করে গোপালগঞ্জে প্রায় এক যুগ 12 বছর আমি পুলিশের সাথে জড়িত ছিলাম, পুলিশের কার্যক্রমের সাথে জড়িত। তার বেশিরভাগ সময় আমি ডিবিতে ছিলাম। তো যখন গোপালগঞ্জে প্রোগ্রাম করবে এনসিপি, তখন আমার আসলে মনে হচ্ছিল যে আমার মনে হয় বিষয়টা একটু মাথায় নেওয়া দরকার। আমি হঠাৎ করেই আমার পুরনো যেসব সোর্স ছিল, যেসব সোর্সরা কাজ করতেছিল,
তাদেরকে একটু অ্যাক্টিভ হতে বলি। তাতে আমার সোর্সের সংখ্যা আমি যখন অ্যাক্টিভ করি, আমি 3 দিন আগে আমার সোর্সগুলোকে অ্যাক্টিভ হইতে বলি, এবং সেই সোর্সগুলো যথাযথভাবে আমাকে কিছু তথ্য দিচ্ছিল যে হ্যাঁ এটা আমি আসলে বিশ্বাস করতে চাচ্ছিলাম না গোপালগঞ্জে আসলে এত বড় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। আমি তারপরে ডিএসবি আমার পরিচিত যারা ছিল তাদের সাথে যোগাযোগ করলাম, ডিবির যারা পরিচিত ছিল তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম যে আসলে কি হচ্ছে। তো পুলিশ আসলে মূল যে এটা ছিল আমাদের ভিআইপি মুভমেন্টের যে একটা থিম থাকে, হ্যাঁ আমরা ভিআইপি মুভমেন্ট যখন করি, ভিআইপি যখন ডিউটি করি তখন একটা মুভমেন্ট থাকে, পুলিশ তাদের মুভমেন্ট থেকে বারবার সরে যাচ্ছিল। যেমন ঢাকা থেকে যে লোকগুলো গোপালগঞ্জে ইন করতেছিল, এই দু একটা বাস চেক করা হয়েছে, কিন্তু কখনোই প্রাইভেট কার চেক করা হয় নাই। এরপর যখন গোপালগঞ্জে আমরা দেখছি ইতিপূর্বে দেখছি প্রায় 12 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলি যে যখন শেখ হাসিনা নিজে যখন আপনার গোপালগঞ্জে সফর করতো তখন কিন্তু ওনারা এত কোনো শত্রু গোপালগঞ্জে ছিল না, তারপর আমরা দেখছি যে আশেপাশে মিনিমাম 10টা জেলা থেকে কয়েক হাজার পুলিশ নিয়ে তারা একদম মুর্শিদপুর থেকে শুরু করে টুঙ্গিপাড়া মাজার পর্যন্ত এই একদম টোটাল 3 স্তর 4 স্তরের যে সাজানো দরকার সেটা সাজাতো। কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে যাবেন, আমরা বারবার খেয়াল করলাম যে ওনারা শুধু কয়েকটা আবাসিক হোটেলে কিছু মেসেজ দিয়ে ওখানে একটু তল্লাশি করে ওনারা এটাকে এমনভাবে এড়িয়ে গেলেন যে আসলে এটা খুব বেশি মানানসই মনে হলো না। এরপর আমার এক সোর্স আমাকে ইনফরমেশন দিল যে তাদেরকে মারার জন্যে কোনো না কোনোভাবে কুষ্টিয়ার আলমডাঙ্গা থেকে কিছু অস্ত্র ভাড়া করা হবে, অস্ত্র নিয়ে আসা হবে। আমি সেই ব্যাপারটা ডিএসবিকে জানানোর চেষ্টা করছি। ডিএসবিকে জানানোর চেষ্টা করার পরে ডিএসবি এটা আসলেই কোনো আমলে নেয় নাই। তার কারণ হলো ট্রেন একদিনও এই যে এত বড় একটা মুভমেন্ট এনসিপিরা করবে জানার পরেও তারা কখনোই কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ট্রেনটাকে কখনোই তারা চেক করে নাই। এবং এই ঢাকা থেকে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা গোপালগঞ্জে অবস্থান করছেন। এই গোপালগঞ্জের যেখানে অবস্থান করছে আমি মোটামুটিভাবে জানানোর চেষ্টা করছি কে কে ছিল, কোথায় ছিল এবং কোন ঘের পারে তারা রাত্রে যাপন করছে। তাদের জানানোর চেষ্টা করার পরেও তারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই। আমি যখন দেখলাম যে শুধু এনসিপির কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এখানে ডেকে এনে বিপদে ফেলা হবে, আমি ওই যেদিন ঘটনা ওই দিন 10টায় আমার জিম শেষ করার পরে আমি 10টার দিকে ওখানে যাই। 10টা থেকে যাই আমি আমার যারা ছিল তাদেরকে চারপাশে সেট আপ খুব সুন্দরভাবে সেট আপ করে দেই। সুন্দর করে সেট আপ দেওয়ার পরে আমি তাদেরকে শুধু একটা মেসেজ দিতে বলি যে অপরিচিত কেউ যদি এখানে ঢুকে, যারা গোপালগঞ্জের না, গোপালগঞ্জ জেলার বাইরে হতে হবে, অপরিচিত এবং সন্দেহভাজন কেউ যদি থাকে তারা যেন আমাকে সাথে সাথে মোবাইলে একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দেয়। তো আমি ওখানে যখন বসেছিলাম তখন একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করছি, তখন বেশ কয়েকবার বৃষ্টি হওয়ার কারণে এনসিপির যারা ভলেন্টিয়ার ছিল তারা বারবার দৌড়ে মঞ্চে উঠে যাচ্ছিল, আশেপাশে চলে যাচ্ছিল, এমনকি পুলিশের গায়ে রেইনকোটটা পর্যন্ত ছিল না। পুলিশ তখন রেইনকোটটা পর্যন্ত এ করে না। আর সব থেকে সন্দেহ তখনই তৈরি হচ্ছিল যখন পুলিশ মঞ্চের কেবলই বাম পাশে, একদম মঞ্চের কেবলই বাম পাশে যে মহিলা কলেজটা আছে, মহিলা কলেজের সরু একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা বারবার ছেড়ে দিচ্ছিল। ওই ব্রিজ ছেড়ে দেওয়ার কারণে কি হচ্ছিল যে ওই জায়গাটা বারবার অনিরাপদ হয়ে যাচ্ছিল। আমি পুলিশকে জানানোর চেষ্টা করছি, পুলিশকে বারবার বলার চেষ্টা করছি, কিন্তু ওই অনিরাপদ জায়গাতে নিরস্ত্র অবস্থায়ও শেষ পর্যন্ত 2 জন পুলিশে ছিল না। এনসিপির যারা গোপালগঞ্জের নেতৃবৃন্দ ছিল তাদেরকে আমি মঞ্চে উঠে তাদেরকে একটাবার সতর্ক করলাম
যে ভাই এরকম হতে পারে, আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এবং সেই তথ্যের সাথে এই যে কার্যক্রমগুলো পুলিশের যে উদাসীনতাগুলো আছে এগুলো মিলে যাচ্ছে। তো বললো ভাইয়া এখন কি করবো? আমি বললাম, ভাই আমি এখানেই আছি, আমি এই গোপালগঞ্জের মাটি মানুষের সাথে একটা যুগ ধরে আমি মিশে আছি। আমি জানি যে এখানে কে কি করবে, কে কি করতে পারবে না। আমি একদম সকাল 10টা থেকে ঘটনার আগ পর্যন্ত মঞ্চের মাত্র 15 মিটার দূরে ছিলাম। এই ঘটনাটা যখন ঘটে তখন মাত্র হাতে গোনা 20 থেকে 30 জন একদম পোংটা টাইপের ছেলে, একদম আঠাখো টাইপের ছেলেরা এসে মঞ্চের চেয়ার টেবিলগুলো একদম ভাঙচুর করে দিল। তবে এনসিপির যারা ছিল তখনও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তখন ওখানে আসেননি। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে আসলে টাইমিং মিলে যায় কিনা। তাদের উদ্দেশ্য ছিল দূর থেকে শুট করা, আর আমি ছিলাম মাত্র 15 গজের ভিতর। আপনারা যারা বিশেষ করে এই ব্যাপারে জানেন, হয়তো জানেন না, তাদেরকে একটু বলে দেই যে ভাই কেউ যদি খুব শার্প শুটার হয় এবং 9mm দিয়ে গুলি করার চেষ্টা করে তাকে অবশ্যই 15 গজের ভিতরে এসে টার্গেট কিলিং করতে হবে। তো আমি মাত্র 15 গজ দূরে ছিলাম মাত্র দুইটা উদ্দেশ্যেই। একটা হলো যেন পিছন থেকে একজন আসুক, দুজন আসুক, তাদেরকে প্রতিরোধ করা যায়, অথবা যদি প্রতিরোধ করা না যায় 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের ভিতর যেন যায় মঞ্চের উপর দাঁড়িয়ে বুকটা পেতে দেওয়া যায়। উদ্দেশ্য ছিল দুইটা, একটা যদি আটকাইতে পারি আটকাইতে পারলাম, না হলে মিনিমাম যেন আল্লাহ না করুক যেন গুলিটা আমার বুকেই লাগে। কারণ প্রশাসনের এত বড় বেইমানি আমি আগে কখনো দেখি নাই। আপনারা ভিডিওতে দেখবেন যে আমি ওখানে খুব নীরবভাবেই বসেছিলাম, একদম 3 ঘন্টা 4 ঘন্টা, যতক্ষণ না যথেষ্ট ঝড় বৃষ্টি আমার মাথার উপর দিয়ে গেছে। এবং এনসিপির যারা জেলার ছিল, কেন্দ্রীয় একজন সদস্য ছিল, একজন মেজর ছিল, তারা আমাকে মাইকে বারবার বলতেছিল যে আয়রন ম্যান আপনি উঠে আসেন, আপনি বৃষ্টির ভিতর না বসে থেকে উঠে আসেন। আমি ওখান থেকে উঠি নাই। আমার মনে হচ্ছিল যে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আমার বসা দেখে আরও 4-5 জন লোক ওখানে এসে বসলো, এবং পরবর্তীতে দেখলাম যখন হামলাটা হয়ে গেল, আপনারা অনেকেই টিভি চ্যানেল মিডিয়ার কল্যাণে দেখতে পারবেন যে আমি এসপি স্যারকে ওই ব্রিজের উপর তাকে আটকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে দায়িত্বে গেছিলাম। এই যে এখান থেকে যে ফোর্স আপনি উইড্রো করলেন, বৃষ্টির জন্য হোক কিংবা প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আপনার এখানে একজন ফোর্স নেই, এখানে দায়িত্ব কে ছিল? উনি একটা দায় সারা উত্তর দিয়ে দিলেন যে এখানে অ্যাডিশনাল এসপি ছিল। তখন আমার সোর্সের দেওয়া তথ্যের সাথে মিলিয়ে দেখলাম যে 100% মিলে যাচ্ছে, 100%। এর সাথে অবশ্যই গোপালগঞ্জ জেলা পুলিশের একজন এএসপি এবং বেশ কয়েকজন ছাত্রলীগের কর্মী, ঢাকার যাত্রাবাড়ি থেকে আশুলিয়া থেকে যাওয়া যে 2-3 জন নেতা ছিল, তাদেরকে আমি চিনি না, কিন্তু আমার সোর্সরা তাদেরকে চিনি। তারা বারবার বলতেছিল আসলে এনসিপি নেতাদের ওই দিনে শুট করার কথা ছিল, কিন্তু আশীর্বাদ হয়ে গেছে দুইটা জিনিস। একটা হলো ওই রাতে তাদের প্রোগ্রামের আগের রাতে গুজব এমনভাবে ডালপালা ছড়াইছিল যে তারা এই ব্যাপারটা তাদের কর্মীদেরকে, ছাত্রলীগের কর্মীদেরকে নিশ্চিত করতে পারছিল যে তা ওই এনসিপির নেতাকর্মীরা আসলে মাজারেই আক্রমণ করতে যাচ্ছে। যার কারণে বাইরে থেকে যারা আসছিল কিংবা গোপালগঞ্জের ভিতরে যারা ছিল তারা বিশেষ করে ওই মুখী ছিল, মাজারমুখী ছিল। আর তাদের বিশ্বাস এতটুকু ছিল যে গোপালগঞ্জে আসলে যে কোনোভাবে আটকে দিতে পারবো, এবং এই বিশ্বাস তাদের 1-2 দিনে জন্মায় নাই। তারা স্বৈরাচার এরশাদকে আটকাইছে, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আটকাইছে। তারা আসলে ভাবতেছিল যে এসব বাচ্চা পোলাপানকে যে কোনোভাবে আটকে দিতে পারবো। তো আর যখন এখানে তারা চলেই আসে, তাদের টাইমিং মিস ছিল মাত্র 5 থেকে 7 মিনিটের জন্য টাইমিং মিস ছিল। যদি এনসিপির নেতারা আরো 7 মিনিট আগে অথবা 10 মিনিট আগে যদি মঞ্চে উঠে পড়তেন, নিশ্চিত একটা বড় রকম আক্রমণের শিকার হতেন, এবং সেটা নিশ্চিত করা হয়েছিল। আমি শুধু একটা কথাই বলবো
যে এনসিপির সাথে আমার কোনো সম্পর্ক আসলেই ছিল না, আমার কোনো দলের সাথে সম্পর্ক ছিল না। আমরা আপনারা যারা আমাকে চিনেন বিশেষ করে তাদের কাছে একটা মেসেজ আমি দিয়ে রাখতে চাই শুধু, যে আমি কেন এনসিপিকে রক্ষা করতে গেলাম। যদি একটু আগে থেকে বলতে চাই তাহলে সেটা বলতে হবে এভাবেই, যে আমি 2020 সালে আমি যখন র্যাব 10-এ কর্মরত ছিলাম, যাত্রাবাড়িতে কর্মরত ছিলাম, তখন আবরার ফাহাদ শহীদ হয়। এই আবরার ফাহাদ যখন শহীদ হয় তখন আমি খুব জোরালোভাবে অনলাইন অফলাইন ফিজিক্যালি আমি খুব বেশি অ্যাক্টিভ ছিলাম। তখন থেকে বেনজির আমাকে খুব টার্গেটে রাখে যে এই ছেলেটাকে অবশ্যই কোনো না কোনোভাবে সরাই দিতে হবে। আমাকে ওই ঘটনার পর থেকে খুব দ্রুত আমাকে র্যাব থেকে বের করে দেওয়া হয়, গোপালগঞ্জ জেলায় নিয়ে যাওয়া হয়। একদম এক সপ্তাহের ভিতর আমাকে কোটালীপাড়া, যেখানে প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন শেখ হাসিনা, শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, সেখানে নিয়ে আমাকে পোস্টিং করা হয়। এবং তার অল্প দিনের মাথায়, মাত্র হয়তো 2 মাসের মাথায়, আমাকে একটা মিথ্যে সাজানো, যেই মামলার ঘটনাস্থলে আমি যাই নাই, ঘটনাস্থলে যাওয়ার আগে ঘটনা ঘটছে, সেই মামলায় আমাকে ফাঁসাইয়ে আমাকে জেল খাটানো হয়েছে। 4 থেকে 5 মাস আমি জেল খাটছি। এবং একদম নিয়ম বহির্ভূতভাবে আমাকে 2টা বছর পুলিশ লাইনে নজরবন্দি করে আটকে রাখা হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে 2টা বছর। তখন মিছিল মিটিং হয়েছিল, আপনারা জানেন যে সারা বাংলাদেশেই বেশ মিছিল মিটিং হয়ে গেল। তখন থেকে আমাকে আপনাকে চিনে রাখছে, আমাকে খুব ভালোভাবে চিনে রাখছে। আজকের সকালে আমাকে এক ছাত্রলীগের ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি কোথায় আছেন? আমি বললাম আমি তো গোপালগঞ্জে আছি। বলতেছে, ভাই আপনি একটা কাজ করেন, আপনি স্বেচ্ছায় ধরা দিয়ে দেন। ভাই এখানে ধরা দেওয়ার কি হলো? তো বললো যে গোপালগঞ্জের ঘটনাটা আপা খুব ভালোভাবে দেখছেন এবং আপনাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছেন। আপনি 2020 সালে যখন মিছিল মিটিং হয়েছিল তখন আপা আপনাকে দেখছিল এবং আপা এখন আপনাকে চিনতে পারছেন এবং আপনাকে আজকে রাতের ভিতর মেরে ফেলতে হবে, যে কোনোভাবে, যে কোনো উপায়ে আজকে রাতের ভিতর আপনাকে মেরে ফেলতে হবে। কারণ হলো 2টা, একটা হলো আপনি এনসিপিকে একদম নিজের সামনে থেকে লিড দিয়ে বাঁচাইছেন, দ্বিতীয়টা হলো আপনি এমন কিছু তথ্য জানেন যেটা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাও জানে না। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এখন আমাকে মারলে উপকারটা হবে কি? যে আপনাকে মারলে উপকারটা হবে এতটুকু যে আপনাকে মেরে আপনার লাশটা লঞ্চঘাট ব্রিজের ওখানে ঝুলাই রাখতে বলছে। আজকেই হয়তো আপনাদের সাথে আমার শেষ কথা, যদি বেঁচে ফিরি তো আপনাদের সাথে আবার কথা হবে। জীবনের ফার্স্ট, একদম প্রথম লাইফটা এভাবে করতে হবে এটা কখনো ভাবি নাই। আর গোপালগঞ্জের মতো কোনো জায়গায় গিয়ে যে এরকম এনসিপি এরকম একটা বিপদে পড়বে, এটা আসলে মেনে নেওয়া সম্ভব হয় নাই। যারা আছেন লাইভে এই মুহূর্তে আমার জন্য একটু দোয়া করবেন। আর বিশেষ করে যে কথাটা বারবার বলতে চাচ্ছিলাম, 2020 সালেও আমাকে অনেকেই দোয়া করছিলেন। আজকে যেরকম কালকে থেকে পর্যন্ত প্রায় অগণিত থ্রেট আসছে, ফোন আসছে, কল আসছে, অগণিত, এটা অসংখ্য, একদম বলে বোঝাতে পারবো না যে তারা আমাকে কোথায় কোথায় মারতে চায়, কিভাবে মারতে চায়। তো আসলে এইগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ গোপালগঞ্জে কে কোথায় মরবে, কিভাবে মরবে, এটাও পরাল্লা সেট করে রাখে। আর আপনারা 2020 সালে আমার পাশে যারা ছিলেন তারা আমার জন্য দোয়া করছিলেন। শুধু একটা বিষয় আপনাদেরকে মনে করে দিই, যে আপনাদের দোয়াটা আমার খুব দরকার এই মুহূর্তে দোয়াটা খুব দরকার। কারণ আমি এখন একদম বাঘের ডোরায় আটকে গেছি। তো এটা আসলে ভয় পাচ্ছি না এই কারণে, আসলে আমাকেও যারা মারার জন্য আসে তারাও আমাকে চেনে না, যারা আমাকে মারতে চায় তারাও আমাকে চেনে না। আর যারা এই যে ফেসবুকে একটু ধমকি টামকি দিচ্ছে, এরা আসলে জানে না শামীমকে। যদি জানতো হয়তো দূর থেকে হুমকি ধামকি দিচ্ছে। গোপালগঞ্জে আমি বের হয়েছিলাম, কিছুক্ষণ আগে বের হয়েছিলাম, যে দেখি আসলে আমাকে কে কে দেখতে চায়, কে কে মারতে চায়। আসলে যারা দেখবে
যারা মারবে তাদেরকেই আমি আসলে গোপালগঞ্জ দেখতেছি না, কোথাও না কোথাও যে পালায় আছে। দেখি আপনারা আবার গোপালগঞ্জে একটু ফিরে আসেন, আপনাদের মাতৃভূমি, আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনারা একটু ফিরে আসেন, একটু দেখি কে মারতে পারেন। হ্যাঁ, তবে হ্যাঁ, সামনে থেকে গুলি করে না, নাহলে কিন্তু 5 জন আসলে ইনশাল্লাহ 2 জন থেকে যাবেন। এটা হুমকি ধামকি দিচ্ছি না। যারা আমাকে চিনেন, যারা আমাকে জানেন, হ্যাঁ, আমার চাকরির স্টাইল যারা দেখছেন, হ্যাঁ, কাছে থেকে যারা আমাকে দেখছেন, তো শুধু একটা বিষয় মাথায় রাখবেন যে ওই 2-4 জন তো সম্ভব না, 5 জনের অধিক আসলে অবশ্যই 2-1 জনকে ইনশাল্লাহ রেখে দিব। মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসবেন। আর যারাই আছেন এখানে এত রাতে, আমি জানি অনেক মানুষ আমাকে দেখতে পারবেন না, শুধু আপনাদের প্রোফাইলে এই মেসেজটা একটু শেয়ার করে দেন। যদি বেঁচে থাকি এর থেকে বেশি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে আছে, যেটা আমি আসলে এই সব সময় দিতে পারতেছি না, কারণ আমার মোবাইলের লোকেশনটা ট্র্যাক করা আছে, এবং এই ট্র্যাকিংয়ের জন্য কারা কারা সহযোগিতা করতেছে সেটাও আমি জানি। শুধু এইটা ভেবে খুব বেশি অবাক হয়েছি যে আপা নাকি আমাকে খুঁজে, আপা আমাকে খুঁজে। আমি একটা চুনোপুঁঠি, সেই আপা আমাকে 20 সালে ফাঁসির আদেশ দিতে বলছে। আপা আমাকে 2020 সালে ফাঁসির আদেশ দিতে বলছে, এবং বেনজির সেখানে বলছে যে হ্যাঁ, এসএলের ফাঁসি হওয়া উচিত। তখন আর আমার কিছু করতে পারে নাই। এখন গোপালগঞ্জে কেন মুজিববাদ মুর্দাবাদের স্লোগানে আমি ছিলাম, তার জন্য আমাকে মেরে দিতে হবে, এবং আজ রাতের ভিতরে মেরে দিতে হবে। নিজের নিরাপত্তা, আমি মনে করছি যে হ্যাঁ, আমার নিজের নিরাপত্তা নিজের নেওয়া উচিত, আর নিরাপত্তার জন্য তো আল্লাহ যথেষ্ট। যারা আছেন এই মেসেজটা শুধু এতটুকু তাদের কাছে পৌঁছে দেন যাদের কাছে এই মেসেজগুলো যাওয়াটা গুরুত্বপূর্ণ। খুব বেশি কষ্ট পেয়েছি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে মুখে একদম বাচ্চা পোলাপানের মতো বললেন যে যথেষ্ট গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল না। আমি শুধু স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনাদের মাধ্যমে একটা কথা জানাই দিতে চাই, যথেষ্ট পরিমাণ গোয়েন্দা তথ্য থাকার পরেও আপনাকে জানানো হয় নাই। যথেষ্ট পরিমাণ গোয়েন্দা তথ্য ছিল, এবং এখানে বেশ কয়েকজন এত বদলি হয়ে যাওয়ার পরও, পুলিশের এত বদলি হয়ে যাওয়ার পরেও, ডিবিতে, ডিএসবিতে, হ্যাঁ, এমনকি এনএসআইতেও বেশ কয়েকজন সিনিয়র পার্সন ছিল যারা বারবার আমাকে বলছে শামীম ভাই এরকম কিছু হতে পারে, এরকম কিছু হতে পারে। আপনারা হয়তো কানে এই বিষয়টা নিতে পারেন নাই, নাহলে আপনারা ইচ্ছে করে এই বিষয়টা ঘটাইতে চাইছেন যেন এনসিপির নেতারা এখানে এসে ইতিহাস হয়ে যায়। ভাই, ইতিহাস স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ইতিহাস কে কখন হবে না হবে এটা সময় নির্ধারণ করে দিবে। আপনি ইতিহাস গড়ানোর কেউ না, আপনি ইতিহাস বানানোর কেউ না। আমি সরকারের সাহায্য চাচ্ছি না ভাই। এই সরকারের সাহায্য আমি কি বললাম যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, সে বাচ্চাদের মতো বলতেছে যে এখানে যথেষ্ট পরিমাণ গোয়েন্দা তথ্য ছিল না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি একেবারেই কেউ না, আমি এনসিপির কেউ না, আমি জামাতের কেউ না। হ্যাঁ ভাই, শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আমি এই যে এখন যারা আছেন এত রাতে, আমি জানি যে সবাইকে পাবো না, যারাই আমাকে ভালোবাসেন, এই 100 জন 101 জন, এরাই একটু শেয়ার করে শুধু উচ্চ পর্যায় পর্যন্ত একটু এই মেসেজটা পৌঁছে দেন যে এনসিপির যারা ছিল তাদেরকে অবশ্যই ফাঁদে ফেলার জন্য, তাদেরকে অবশ্যই শুট করার জন্য। বারবার পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার পরেও পুলিশ সেখানে একেবারেই ইনঅ্যাক্টিভ ছিল, একেবারেই। আমি কাউকেই অনগার্ড পজিশনে পাই নাই। আমি দীর্ঘদিন পুলিশের চাকরি করে লজ্জা হয় বলতে যে যেখানে একজন পুলিশ দাঁড়ায় থাকলে এই সভা সমাবেশ ঠেকায় রাখা যায়। কতজন লোক ছিল আমাদের খালের ওই পারে? মাত্র 200 থেকে 250 লোক ছিল। এদিকে রাস্তার এই পাশে মাত্র 150 থেকে 200 লোক ছিল। এরা সবাই একদম সাধারণ জনগণ ছিল, তারা কেউ মারামারি করতে যায় না ওখানে। আমি শুধু একটা জিনিস, এই যে বললেন যে সরকারের কেন সহযোগিতা যাচ্ছে না, ভাই আমি দীর্ঘদিন পুলিশের চাকরি করছি, আমি এত বেশরম, এত ইনঅ্যাক্টিভ পুলিশ গোপালগঞ্জে এখন যারা আছে আমি দেখি নাই।
আমি আমি দেখিনি, আমার আমার নিজেকে পুলিশ বলতে, মানে আমি এখন নিজেকে পুলিশ পরিচয় কখনোই দিই না। চাকরি চলে গেছে তো অনেক আগে। সরকারের কিভাবে সহযোগিতা নেবেন বলেন? এই যে আমার পিছনে যা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইটা হলো আমার এত রাতের একটা অবস্থান। আমি রাত্রে এখন বাগানের ভিতরে এসে দাঁড়ায় আছি, কারণ আমি গোপালগঞ্জ থেকে বেরো হতে পারতেছি না, কারণ এখানে 144 ধারা জারি করা আছে। এবং আমি সরকারকেও জানাইতে পারতেছি না, কারণ যেখানে এসপি নিজে নিরাপদ না, এসপি নিজে নিরাপদ না, ডিসি নিজে নিরাপদ না, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরাপদ না। ভাই এখানে আপনি কেন কিভাবে বলেন যে আসলে সরকার আমাকে হেল্প করবে? দেখেন, আমি আপনাদেরকে একটা বিষয় আবারও বলি, এটা বাংলাদেশটা আমার, এই বাংলাদেশটা আপনার। আপনি ভিন্ন মত রাখতেই পারেন, কিন্তু ভিন্ন মতের কেউ ঘোষণা দিয়ে গোপালগঞ্জে প্রোগ্রাম করতে পারবে না, এবং সেটাকে ইতিহাস ধরে টান দিচ্ছেন আপনি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করতে পারে নাই, ভাই এরশাদরে করতে দেয় নাই, ওই তারেক জিয়া রহমান সাহেব আসছিল পলয় পলয় একদিন জিয়ারত করে গেছে। ভাই আবারও আপনাদেরকে একটা কথা স্মরণ করাই দিই, আমি একদম নিতান্তই ছোট একজন জুলাই যোদ্ধা, একদম ছোট্ট একজন জুলাই যোদ্ধা। আমার বুকের ভিতর যতটুকু ফুলকি আমি ধারণ করে রাখি, এটাতে ভয় দেখায় লাভ নাই। আমাদেরকে, আমরা যারা বিশেষ করে ছোটখাটো আন্দোলনের সাথে জড়িত, ভয় তো ছেড়ে দিছি 2020 সালে যখন বিনা অপরাধে জেল খাটছি, ভয় তো ছেড়ে দিছি যখন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে, ভয় তো সেদিন ছেড়ে দিছি যখন 2 বছর পর্যন্ত পুলিশ লাইনে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এই জন্য একটা, ভাই আপনি যে বলতেছেন আর্মির কাছে যান, একটা কথা বলি ভাই, গোপালগঞ্জের আর্মি হোক আর যেখানের আর্মি হোক, আর্মি নিরাপত্তার জন্য সেরা। কিন্তু একটা বিষয় নিশ্চিত থাকেন, এই আর্মি পুলিশিং এর সাথে খুব বেশি জড়িত না। আসলে এনরা ডিসিপ্লিন বুঝেন, কিন্তু কখনোই বুঝেন না যে আসলে পুলিশিং কিভাবে করতে হয়। এনাদেরকে পুলিশিং শেখানো হয় নাই। আমি যখন র্যাবে একটু কাজ করতাম, র্যাবে আমি প্রায় 2.5 বছর থেকে 3 বছর ছিলাম, তখন আমি দেখছি যে আসলে ওনারা পুলিশিংটা খুব কম বুঝেন, ডিসিপ্লিনটা খুব ভালো বুঝেন, পুলিশিংটা কম বুঝেন। কিন্তু র্যাবে এসে ওরা খুব ভালো বুঝে যান, কারণ পুলিশের যত অফিসার আছে সবাই ওনাদেরকে একদম আন্তরিকভাবে সহযোগিতা করেন। গোপালগঞ্জ থেকে কেন আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া গেল না, তার সব থেকে বড় কারণ হচ্ছে যে গোপালগঞ্জের পুলিশ কখনো আর্মিকে বিন্দু মাত্র সহযোগিতা করে না। গোপালগঞ্জে যদি আমি আজকে রাতে বেঁচে থাকি, কালকে সকাল থেকে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান আমার কণ্ঠ থেকে প্রথম বের হবে। ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান আমার কণ্ঠ থেকে। হ্যাঁ, যদি আজকে রাত্রে মেরে ফেলতে পারেন তো বুঝে নিব যে আসলে আমাকে যারাই দেখতেছিল তাদের খুব একটা দোয়া আমার জন্য কাজ করে নাই। আর যদি কালকে বেঁচে ফিরি ভাই, একদম আপনাদেরকে কথা দিয়ে দিলাম, মুজিববাদের কবর রচনা করে দিব। আপনারা যারা আছেন, যারা মন থেকে ভালোবাসেন, যদি গোপালগঞ্জের যারা আছেন দেখতেছি, তাদেরকে আসলে বিষয়টা শেয়ার করার দরকার নেই। আপনাদের আসলে মনে একটু ভয় আছে, আবার আশঙ্কাও আছে। যাই হোক, আর যারা গোপালগঞ্জের বাইরে আছেন বিশেষ করে, তারা একটু এইটা শেয়ার করে দিবেন। লিটন মোল্লা, অবশ্যই ভাই একটু শেয়ার করে দিবেন, এবং অসংখ্যবার শেয়ার করে দিবেন, যেন এটা মিনিমাম স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত যায়। কারণ এখানে যাই হয়েছে, যেভাবেই হয়েছে, দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই, আমি খুব আওয়ামী লীগ বিদ্বেষী, আমি খুব হাসিনা বিদ্বেষী, আমি খুব মুজিববাদ দর্শনের খুব বিদ্বেষী, কিন্তু আমি গোপালগঞ্জ বিদ্বেষী না। গোপালগঞ্জের রক্তের সাথে, মাটির সাথে, মাটির ঘ্রাণের সাথে আমার খুব ভালো সম্পর্ক। একটা যুগ সেখানে আমি খুব ভালোভাবে কাটাইছি। এবং আপনারা খেয়াল করবেন একটা জিনিস, যে যারাই ওখানে ওই দিন আহত হয়েছে, নিহত হয়েছে, যেভাবেই হয়েছে, এটাকে আটকানো যেত, অবশ্যই 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 আটকানো যেত। পুলিশের উদাসীনতা,
পুলিশের উদাসীনতা শুধু এই মৃত্যু এবং আহতের কারণ হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, গোপালগঞ্জ গেলে পরে মানুষ যে একটু আন্দোলন দেখাবে, একটু সংগ্রাম দেখাবে, তাদের একেবারে হবে ভাই, সেটা দেখাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ গোপালগঞ্জের মানুষ ওই গাছপালা, ওই লতাপাতা, এই গরু ছাগল ভাই মানুষ তো করে, এরা সবাই মিলেই আমলি করে। তারা যে ভাই একটু দেখাবে সেটা তো স্বাভাবিক ব্যাপার। তো গোপালগঞ্জে ভাই একটা জিনিস আমি খুব ভালোভাবে খেয়াল করছি, যে দীর্ঘদিন শেখ সেলিম ক্ষমতায় থাকার কারণে খুবই বড় মাপের একটা জনগোষ্ঠী যারা এন্টি সেলিম আমলিক করে ভাই, ঠিক আছে অবশ্যই তারা আমলিক করে, কিন্তু এন্টি সেলিম হিসেবে দাঁড়ায় গেছে। এবং শেষের দিকে এসে এন্টি গাজী, লেখু গাজীর এরা আমাকে খুব ভালোবাসে ভাই। আমি গোপালগঞ্জের মানুষের বিরুদ্ধে না, জনমানুষের বিরুদ্ধে না, শুধু একটা কথা বলতে চাচ্ছি, যারা আপনারা উস্কানিতে পা দিলেন, যারা উস্কানিতে কান দিলেন, আগের রাতের গুজবে কান দিলেন, এই ক্ষতিটা আপনার হলো। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে নেতা আপনাকে রেখে পালায়, যে নেতা তার পরিবারকে নিয়ে পালায় ভাই, সে আপনার নেতা হতে পারে না। আপনি আমাকে যেভাবেই সেটা দেখেন, গোপালগঞ্জের মানুষ, আমি আজকে থেকে 10 বছর আগে যাকে রিক্সা চালাইতে দেখছি, শেখ হাসিনা ক্ষমতায় থাকার 10 বছর পরেও তাকে রিক্সা চালাইতেই দেখছি, এবং গর্ব করে বলতেছি না, আমার কাছেও মাঝে মাঝে আসতে দেখছি, ভাই আমার এইটা একটু প্রয়োজন, এইটা একটু। ভাই আপনাদের ভাগ্যের পরিবর্তন কখনো হয় নাই, আপনারা তো ঠিক নিজেদের কাজই করে খাচ্ছেন, আপনারা নিজেদের কাজ করে খাচ্ছেন। শুধু একটা কথা মাথায় রাখবেন, কারোর উস্কানিতে এখন না এবং এর পরবর্তীতেও না। আপনার লিডার দেশে আসুক, আপনি রাজনীতি করেন, সমস্যা নেই, তখন মাথায় টুপি দিয়ে হাতে তসবি নিয়ে আপা 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 করতে থাকেন, সারাদিন করতে থাকেন, আপনাকে কেউ আটকাবে না। শুধু সময় পাল্টাইছে, আপনাকে একটু মনে রাখতে হবে, সময় পাল্টাইছে। ছাত্রলীগকে, আওয়ামী লীগকে বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। আপনি যদি বাংলাদেশের জনগণ হয়ে থাকেন, এই আইন আপনি মানতে বাধ্য, নাহলে আপনাকে বাধ্য করা হবে। আপনার যদি খুব বেশি আওয়ামী লীগ করতে মন চায়, আপনার যদি খুব বেশি ছাত্রলীগ করতে মন চায়, ভাই আপনি একটা আন্দোলন করেন, আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে দেন, খুব বেশি জীবন দিয়ে দেন, আপনার আপাকে দেশে ফিরাই আনেন, শেখ পরিবারের সবাইকে দেশে ফিরাই আনেন, নির্বাচনে অংশ নেন, ভাই আপনি আওয়ামী লীগ করেন, আমার কোনো সমস্যা নাই। তো এই দেশের কারোর কোনো সমস্যা নাই। আপনি আওয়ামী লীগের জন্য জীবন দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? একদম গোপালগঞ্জে বসে অকারণে দিচ্ছেন, অকারণে দিলেন। আর যারা আমাকে একটু দূর থেকে গালিগালাজ করতেছেন দেখতেছি, যে আসলে এগুলো করে লাভ নাই, আমি গোপালগঞ্জের মাটিতে দাঁড়ায় আছি। ভাই আপনি গোপালগঞ্জে চলে আসেন, আপনার নেত্রী নির্দেশ দিয়ে দিছে আজকে রাত্রের ভিতর আমাকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, সেটা আওয়ামী লীগের একদম উপর পর্যায় থেকে আমাকে জানানো হয়েছে। হ্যাঁ আছি, গোপালগঞ্জে আছি, গোপালগঞ্জের মাটি, হ্যাঁ একটু দূরে আছি, শুধু অপেক্ষায় আছি কে আসে, দেখি সকাল পর্যন্ত বেঁচে থাকি কিনা। 2020 সালেও বেঁচে ছিলাম, এখনো বেঁচে আছি, এখনো আছি, দেখি সকাল পর্যন্ত কি হয়। আপনারা যথেষ্ট শেয়ার করবেন এবং এই লাইভটাকে আপনারা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, হয়তো এটাই আমার শেষ লাইভ। শুধু গোপালগঞ্জের আপামর জনতা, যারা সাধারণ জনগণ আছেন ভাই, আপনারা যারা কখনো ওই কমিটিতে ছিলেন না কিংবা এইটা সেটার জন্য ছিলেন না, একবারে এটার পরিমাণে আসলে 70%-এর উপরে, তাদেরকে বলবো ভাই আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি একটু ভিন্ন মত পোষণ করি বলে, আমি একটু ভিন্ন দলকে সাপোর্ট করি বলে আপনার নেত্রী আমাকে বলে দিবে ঠিক আছে তাকে মেরে ঝুলাই দাও লঞ্চঘাট ব্রিজে, ভাই এটা করে লাভ হবে না। আমি এখনো বলি, আগেও বলছি, গোপালগঞ্জে বীর দর্পে চাকরি করছি 10-12 বছর, যারা আমাকে চেনে তারা জানে। এইসব ভয় দেখায় লাভ নাই, গোপালগঞ্জের মাটি আমার জন্য নিরাপদ ঘাঁটি।
যারাই বলতেছেন যে হ্যাঁ এখন একটু নিরাপদ, ভাই গোপালগঞ্জের থেকে নিরাপদ আমি আর কোথাও অনুভব করি না। গোপালগঞ্জ আমার জন্য সব থেকে বেশি নিরাপদ। দেখি কে আসি। হ্যাঁ, তবে আপনি বাড়ি ফিরে আসেন, গোপালগঞ্জ শান্ত হয়ে যাক, আপনি বাড়িতে ফিরে আসেন, তারপর আপনার সাথে লাগেন। আপনি আমার সাথে খুব লাগালাগি করেন, খুব সমস্যা নাই। আপনারা যে ভুলটা করলেন, হ্যাঁ ওখানে ভিন্ন দল যাবে, বিএনপি মিছিল মিটিং করতেছে, তো জামাত তার প্রচার প্রচারণা করতেছে, এনসিপির কয়েকজন ছোট ভাই ওখানে গেছে। আপনি কি করে ভাবলেন শামীমের গায়ে রক্ত থাকবে, শামীমের গায়ে মাথায় চিন্তা ভাবনা থাকবে, আর আপনি 2-4 জন ভাড়াটিয়া গুন্ডা দিয়ে একদম 2-4টা পিস্তলের ভয় দেখাইয়ে আপনি এনসিপির পোলাপনকে মেরে দিবেন? আমরা যারা একসাথে আন্দোলন করছি ভাই, কখনোই সামনে আসার ইচ্ছে হয় না যে ঠিক আছে জুলাই আন্দোলন করছি, সামনে আসার ইচ্ছে হয়ই নাই। কারণ আমরা যখন আন্দোলন করছি তখন একটা জিনিস আমার 2-4টা স্লোগানে শেখ হাসিনা পালাই যায় নাই। শেখ হাসিনা পালাই গেছে, তার উপর মজলুমের বদদোয়ায় আল্লাহর গজবে পালাই গেছে। সত্যি কথা, শেখ হাসিনার পালানোর মূল কারণ এটা। মানুষ এই পরিমাণ মজলুম হয়েছিল যে মানুষের বদদোয়াতে আল্লাহর গজব পড়ছে তাদের উপর, এই জন্য পালাই গেছে। ভাই দেখেন আল্লাহ তাকে মাফ করে কিনা, আমরা মাফ করি নাই এখনো। আল্লাহ তাকে মাফ করে কিনা, ঠিক আবার দেশে এসে ফিরে আসতে পারে কিনা। আপনি কলকাতা থেকে আমাকে মারার আদেশ দিয়ে দিলেন, দেখি আপনি কাকে মারার ভয় দেখান। আপনাকে সামনাসামনি অনেকবার দেখার সুযোগ হয়েছে। আপনাকে আপনি যখন আপনার বাবার কবরে যাইতেন, আপনাকে সামনাসামনি অনেকবার দেখার সুযোগ হয়েছে। শুধু একটাবার মনে হয় নাই যে শেখ মুজিবুর রহমানের মেয়ে এ মেম্বার হওয়ার যোগ্যতা রাখে। আপনার এতটা অহংকার, এতটা দর্প, আপনি ধরেই নিয়েছিলেন 2041 সালের আগে আপনাকে কেউ ফেলতে পারবে না। আপনি আল্লাহর থেকে বেশি শক্তিশালী হয়ে গেছিলেন। আপনি মেম্বারের যোগ্যতা রাখেন, আসেন একটু গোপালগঞ্জে আসেন। ভাই 999-এ কল দিয়ে কিছু হবে না। গোপালগঞ্জের সব থেকে নিরাপদ স্থান কোনটা আমি জানি, এবং এখন এটাও জানি গোপালগঞ্জের কোন নেতা কোন ঘের পারে ঘুমায় আছে। গোপালগঞ্জের কোন নেতা কোন ঘের পারে ঘুমাইছে, কালকে রাত্রে সেনাবাহিনীর দাবর খেয়ে কে কে ওপাশে নড়াইল গেছে আমি জানি। এই জন্য ভাই ভয় দেখায় লাভ নাই। আমি যদি আপা আবার এটা জানবে কিনা জানি না, যেহেতু প্রোপাগান্ডা, আসলে লাইভে আসার উদ্দেশ্য ছিল প্রোপাগান্ডা খুব ছড়াচ্ছে। আমি আসলে ফেসবুকে এতটা অ্যাক্টিভ থাকি না, ফেসবুকে আমার অ্যাক্টিভ থাকা হয় না। আরে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কেউ বলতেছে ভাই আপনি তো গণহত্যা করে ফেলছেন, কেউ বলতেছে আপনি সিআর ভাঙচুর করছেন, মঞ্চে আগুন দিচ্ছেন। ভাই একটা কথা বলেন, যদি আমাকে দেখে ছাপড়ি মনে হয় তাহলে বলেন যে ভাই আপনি চেয়ার আর ভাঙছেন। আর আপনার আমাকে দেখে যদি মনে হয় যে না আমি খুব বড় আগ্রাসী, তাহলে আপনি আমাকে গণহত্যাকারী বলেন। সবকিছু এক জায়গায় জড়াই ফেলেন না। আমি সমাবেশ স্থলে ততক্ষণ ছিলাম যতক্ষণ আর্মি প্রোটেকশন দেয় নাই। আমার ভাইয়েরা যখন আর্মির প্রোটেকশনে চলে গেছে তখন আমি সমাবেশ স্থল থেকে চলে আসছিলাম। আমার দায়িত্ব ছিল ঠিক ততক্ষণ যতক্ষণ পুলিশ অবহেলা করতেছে, আর্মি প্রোটেকশনে না আসতেছে। আপনাদের সাথে যদি সকাল পর্যন্ত বেঁচে থাকি, এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা রিস্ক। আমার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, হয়তো অন্য জায়গায় গিয়ে আলো পাবো না। সকাল পর্যন্ত বেঁচে থাকলে এই যে প্রোগ্রামটা, এটাকে নস্যাৎ করার জন্যে, এনসিপির লিডারদেরকে মারার জন্যে কে কে কোথায় কোথায় কিভাবে ষড়যন্ত্র করছে, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানাই দেব যদি বেঁচে থাকি। আর যদি বেঁচে না থাকি, শুধু একটা জিনিস মাথায় রাখবেন, গোপালগঞ্জের বেশ কিছু ছাত্রলীগ, বেশ কিছু আওয়ামী লীগ, ঢাকা থেকে কিছু ভাড়াটিয়া ছাত্রলীগের লোকজন, এবং এদেরকে মারার জন্য শুধু আমি আপনাদেরকে কিছু সূত্র দিয়ে দেই। এদেরকে মারার জন্য ট্রেনে করে কুষ্টিয়ার আলমডাঙ্গা থেকে বেশ কিছু অস্ত্র আনা হয়েছিল, যেটা পুলিশ জানে কি জানে না সেটা আমি জানি না। মাজারের ওখানে 4 জন ছিল, 2 জনের বেশি ছিল প্রোগ্রামের এই জায়গায়, এই সদরে। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কেউ সততার সাথে থাকে, কেউ তাকে মারতে পারবে না, কেউ পারবে না।
আপনি চেষ্টা করে যান। আমি মানুষের ভালোবাসায় থাকি, দেখি দেখি কি হয়। আর আমাকে একটু ভালোভাবে দেখে রাখেন। হ্যাঁ, একটু চোখ মুখ শুকাইছে, রাত জাগতেছি তাই, কিন্তু ভয়ের কোনো আলামত থাকলে আমাকে একটু জানান। সর্বশেষ যারা আছেন ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ, মুর্দাবাদ।